আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেশিন লার্নিং এর সেকেন্ড ক্লাস। তো আ সেই ক্লাসে আমরা আজকে টাইপস অফ মেশিন লার্নিং সিস্টেমস সম্পর্কে জানবো। কি ধরনের মেশিন লার্নিং সিস্টেমস আছে। তো মেইনলি ৩ টা কন্ডিশনের উপর ভিত্তি করে মেশিন লার্নিং সিস্টেমগুলোকে ক্যাটেগরাইজ করা হয়। তো সেই ক্যাটেগরিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমত সুপারভিশন ডিউরিং ট্রেনিং। Machine learning system can be supervised, unsupervised, semi-supervised, self-supervised, or a combination of that, মানে combination of supervised, unsupervised, or semi-supervised এইগুলো। Supervised learning involves learning from label data. Unsupervised learning deals with unlabeled data. Semi-supervised learning use a small amount of labeled data with a large amount of unlabeled data, and self-supervised learning generates label from the data itself. আচ্ছা, এখান থেকে আমরা আসলে কি বুঝলাম? সুপারভিশন আসলে কি? ধরেন এখানে বলা হচ্ছে যে supervised learning involve with label data, মানে তার লার্নিংটা শুরু হয় লেভেল ডেটার ক্ষেত্রে। তো লেভেল ডেটাটা আসলে কি? লেভেল ডেটাটা হচ্ছে, ধরেন আমি কিছু ইনফরমেশন দিলাম, কিছু ছবি দিলাম। আমার একটা ফাংশনে ধরেন আমি একটা ছবি দিলাম, কিন্তু ছবিটা কিসের ছবি আমি কোনো কিছু তাকে বললাম না। তো মেশিন আসলে কি বুঝবে? কিছুই বুঝবে না। কিন্তু আমি যদি বলে দেই এটা একটা কুকুরের ছবি, বা এটা একটা ঘোড়ার ছবি, বা এটা একটা বিড়ালের ছবি, তাহলে ও কি করলো? একটা আলাদা করে ওর একটা আইডেন্টিটি বা একটা নেম ও রাখলো, যে হ্যাঁ এটা একটা বিড়ালের ছবি, এটা কুকুরের ছবি, বা এটা একটা ঘোড়ার ছবি। ঠিক আমি যদি ওই ডেটাকে যদি কোনো নাম না দেই, জাস্ট আমি দিয়ে দিই ডেটা বলতে ধরেন ওই ছবিগুলো, তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার কি আনলেভেলড হয়ে যাচ্ছে। তো যেই মেশিন লার্নিং সিস্টেম এই লেভেল ডেটা নিয়ে কাজ করে, ধরেন যেই ডেটাগুলোর আইডেন্টিটি আছে, নাম আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো সুপারভাইজড লার্নিং। মেশিন লার্নিংয়ে যেই পার্টটা আনলেভেল ডেটা নিয়ে কাজ করে, মানে আমরা জানি না আসলে ছবিটা দিয়ে কি বোঝানো হচ্ছে, সেটাকে আমরা বলবো আনসুপারভাইজড। মানে মানে এটাকে আমরা বলতে পারি আমরা বলি না আমরা সুপারভাইজ করি, একটা তদারকি করি, তাই না? এটা তদারকি করা যাচ্ছে না, ধরেন মানে ইনডিসিপ্লিন অবস্থায় আছে। আচ্ছা, সেমি সুপারভাইজড মানে সেমি দিয়ে আমরা বুঝি অনেকটা মধ্যম পন্থার একটা বিষয়, মানে সামান্য কিছু। ও ইন কেস অফ সেমি সুপারভাইজড লার্নিং, মানে মেশিন লার্নিংটা সিস্টেমটা যদি সেমি সুপারভাইজড হয়, তখন ও স্মল অ্যামাউন্ট অফ লেভেল ডেটা নিয়ে কাজ করবে, আর বাকিটা থাকবে, বাকি যে লার্জ পোর্শন অফ ডেটা সেটা থাকবে আনলেভেল। মানে এখানে বলা হচ্ছে যে সেমি সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে যে ডেটাগুলো তাকে দেওয়া হবে, যে ইনফরমেশনগুলো তাকে দেওয়া হবে, সেগুলো সামান্য অংশই লেভেল থাকবে, আর বাকিটা আনলেভেল থাকবে। মানে যেমন ধরেন কিছু ছবি দেওয়া হলো, যেগুলোর নাম দেওয়া হলো, কিন্তু বাকি যতগুলো ছবি আছে অধিকাংশই নাম টাম দেওয়া থাকলো না, এইটাই বোঝানো হচ্ছে। এখানে যদি বিষয়গুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার না হয়, সামনে যখন ডিটেল আলোচনা করব আমার মনে হয় তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আর সেলফ সুপারভাইজড লার্নিং কি? জেনারেটস লেভেলস ফ্রম দ্য ডেটা ইটসেলফ। মানে ও আসলে আনলেভেল থেকে লেভেল ডেটা হয়। মানে ধরেন আমি কিছু ছবি দিলাম, সেগুলোর কোনো লেভেল নাই, কোনো আইডেন্টিটি নেই। ধরেন ও আইডেন্টিটি দিল, লেভেল দিল। যেমন ধরেন আমি একটা বিড়ালের ছবি দিলাম, ওইটার নাম দিইনি, কিন্তু ও আমাকে ওইটাকে লেবেল করে বললো হ্যাঁ এটা একটা বিড়ালের ছবি, এরকম একটা বিষয়। এটা হচ্ছে সুপারভিশনের উপর ভিত্তি করে যে ট্রেনিংটা হয়। আমাদের সুপারভিশন যদি হয়, মানে ধরেন সুপারভিশনটা কি, অবজারভেশনটা,
আচ্ছা, এবার আসেন লার্নিং ইনক্রিমেন্টালি। এটাও একটা, যদি আমি সাবজেক্ট বলি বা প্রসেস বলি বা পরিস্থিতি বলি, এই পরিস্থিতি ভিত্তিতে আমরা লার্নিং ইনক্রিমেন্টালির ভিত্তিতে মেশিন লার্নিং সিস্টেমকেও ডিফাইন করতে পারি। যেমন ধরেন, মেশিন লার্নিং সিস্টেমস ক্যান লার্ন ইনক্রিমেন্টালি on the fly, online learning or in batch learning. Online learning allows systems to update their knowledge as new data become available, while batch learning requires all data to be available upfront for training. এটাতে কি আমরা বুঝলাম? এখানে দুইটা বিষয় আছে, অনলাইন লার্নিং আর ব্যাচ লার্নিং। এই দুইটা জিনিস কি জিনিস? ব্যাচ লার্নিংটা হচ্ছে এমন একটা মেশিন লার্নিং যেটা ধরেন আপনি বিগত 100 বছর একটা ডেটা নিয়ে কাজ করছেন, ওইটার হিস্ট্রি নিয়ে কাজ করছেন, ওইটার ভিত্তিতে আপনি আজকে একটা আপডেট দিতে চাচ্ছেন যে আজকে আমাদের দেশের আকাশের যে পরিস্থিতি বা অ্যাটমসফিয়ারিক যেই পরিস্থিতি, বা ধরেন আজকে কি বৃষ্টি হবে কিনা, এটা আমাদের বিগত ধরেন 50 বছরের একটা অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা একটা ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা, আবার অনলাইন লার্নিংটাও ঠিক অনেকটা ওই রকমই, বাট কিছুটা পরিবর্তিত। সেটা হচ্ছে সে বিগত অনেক পুরনো ডেটা নিয়ে কাজ করবে, কিন্তু পাশাপাশি নতুন যে ডেটাগুলো আসতেছে, নতুন নতুন ইনফরমেশনগুলো যুক্ত হচ্ছে, সেটার সাথেও ও ইন্টিগ্রেশন করবে এবং তার যে আউটপুটটা, তার যেই অবজারভেশনটা সে মডিফিকেশন করবে এবং তথ্য পরিবর্তন করার দরকার হলে করে সে আমাকে পরিবর্তিত আউটপুটটা সে আমাকে দেবে। ব্যাচ লার্নিং যেটা হয়, একটা নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করেই ও প্রেডিকশনটা করে। কিন্তু যেটা লিমিটেশন সেটা হচ্ছে যে আপডেটেড যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো সে তার মধ্যে নিতে পারে না। তবে নিতে গেলে সব ডেটাকে আবার যুক্ত করে নতুন করে ওকে আবার ট্রেন করা লাগে, যেটা অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে করা লাগে না। আর আরেকটা ডিসক্লেইমার, অনলাইন মানে এই না যে অনলাইনে সে শিখতেছে, বিষয়টা এরকম না, বাট কনসেপ্টটার কথা চিন্তা করে অনলাইন লার্নিং বিষয়টাকে এখানে আনা হয়েছে আর কি। আচ্ছা, লার্নিং অ্যাপ্রোচ, মেশিন লার্নিং। এবার আসেন আমরা যে লার্নিং অ্যাপ্রোচের কথা বলি, লার্নিং অ্যাপ্রোচটা কাজ কিভাবে করে ইন কেস অফ machine learning systems can either compare new data points to known data points or detect patterns in the training data to build predictive models. Instance-based learning involves directly comparing data points, while model-based learning involves building up predictive model based on patterns in the data. এখানে একটা পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স বেসড লার্নিং আর একটা হচ্ছে মডেল বেসড লার্নিং। তো ইনস্ট্যান্সটা কি? ইনস্ট্যান্সটা হচ্ছে অবজেক্ট। আমরা পাইথনে অবজেক্ট শিখছি, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, অবজেক্ট আর ইনস্ট্যান্স একই। যে কোনো অবজেক্ট, যেমন এই বিল্ড একটা অবজেক্ট, ঠিক আছে? ধর এই ইনস্ট্যান্স বেসড লার্নিংটা বোঝাচ্ছে এটাই যে ধরেন একটা অবজেক্ট, ধরেন মডেল। এখন আমি একটা মডেল নামে একটা টেক্সট দিলাম, ও মডেলের সাথে মিলাবে এটা কি মডেল কিনা, মিলায় ও একটা ধরেন আউটপুট দিল, হ্যাঁ ইয়েস এটা মডেল, ঠিক আছে? এখন আবার ধরেন আমি কি করলাম, একটা ডেটা দিলাম, সেই ডেটাটা ধরেন এই DATA না, ধরেন একটা ডেটার একটা মিনিং আমি বোঝাচ্ছি, ধরেন একটা ইমেজ, একটা ছবি, তো ওইটার সাথে ওটা যদি একটা অবজেক্ট ধরে, সেই অবজেক্টের সাথে সে মিলাইলে কি হলো, সে বুঝলো সেম, তখন সে একটা আউটপুট দিল, দিস ইজ দ্যাট। আচ্ছা, আর একটা যেটা আমরা দেখলাম মডেল বেসড লার্নিং, সেটা হচ্ছে আমরা একটা মডেল বা একটা প্যাটার্ন তৈরি করব। প্যাটার্নটা আসলে কি? ধরেন একটা হিউজ ক্রাউডের একটা যদি আমি ছবি তুলি, হ্যাঁ, ছবি তুলে উপর থেকে যদি আমি ছবিটা একটু জুম আউট করি, তাহলে কিন্তু আমি অনেক ঘিজিবিজি মানুষ দেখতে পাবো, অনেক মানুষের মধ্যে। তখন কিন্তু আমি যদি একটু খেয়াল করি, দেখবো যে আমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কিরকম? এরকম কালো সাদা এরকম একটা দাগ তৈরি হয়েছে, ওইটা একটা ধরনের একটা প্যাটার্ন। তো আমার কথা হলো যে ওইরকম যদি একটা প্যাটার্ন মেলে, তখন আমি হয়তো বলতে পারবো যে এখানে হয়তো আনুমানিক এতজন মানুষ আছে, মানে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ। তো ওই প্যাটার্নটা, ওই সাইজটা, ওই শেপটা যদি মেলে, তাহলে দেখা গেল যে আমরা এখান থেকে আমরা বলতে পারি
যে এতজন মানুষ আছে আগের অভিজ্ঞতার আলোকে, তো ওটা একটা মডেল হতে পারে। তো ওই মডেলের সাথে কম্পেয়ার করে একটা প্যাটার্নকে আইডেন্টিফাই করা যায়, তারপরে একটা আউটপুট দেওয়া যায়, হ্যাঁ এই প্যাটার্নের সাথে এটা মিলছে, সুতরাং এটা হতে পারে। যেরকম আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি যদি বিগত 50 বছরের একটা ডেটা আনি, ওই ডেটার কিন্তু একটা, আমি যদি গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করি, আমার ওখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হবে। সেই প্যাটার্নের সাথে আমার যদি ফিউচারে কোনো ভ্যালুর মিল তৈরি হয়, তখন কিন্তু পূর্ববর্তী যেই ঘটনাগুলো ঘটেছিল সেটার আলোকে কিন্তু মেশিন আমাদেরকে একটা আউটপুট দেয় বা একটা প্রেডিক্টিভ রেজাল্ট দেয়। এটা গেল, মানে আপাতত টুকটাক বুঝলেই হবে, সামনে আরও আমরা ডিপলি যখন এক্সপ্লেনেশনে যাব তখন আরও ভালো বোঝা যাবে। Thus, criteria can be combined in various ways. For instance, a spam filter may learn on the fly using a deep neural network model trained with label example of spam and non-spam emails, making it an online model-based supervised learning system. বা আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে ফ্লাই, মানে এখানে ফ্লাই বলতে অনলাইনে কথা বলা হচ্ছে। ধরেন ডিপ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মডেল ট্রেন হয় উইথ লেবেল এক্সাম্পল, যেগুলোতে লেবেল দেওয়া আছে, লেবেল ডেটা অফ স্প্যাম। ধরেন কোন কোন স্প্যাম ইমেলগুলোকে, ধরেন এখানে আমি লেবেল দিয়ে দিলাম যেগুলো এগুলো স্প্যাম ইমেল, হ্যাঁ আচ্ছা, ওইটার আলোকে সে ট্রেন হলো তার মডেলটা, টেকনিকটা ডিপ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, এবং নন স্প্যামও আমি ট্রেন করলাম লেবেল করে। এখন তারপরে কি করলাম, মেকিং ইট অ্যান অনলাইন, তারপরে এটাকে কি করলাম অনলাইন এই যে মেশিন লার্নিংয়ের মধ্যে নিয়ে আসলাম, তারপরে মডেল বেসডের মধ্যে আনলাম, তারপর সুপারভাইজ লার্নিং সিস্টেম, এই তিনটাকে কম্বিনেশন করে তিনটাকে কম্বাইনলি আমি এই কাজটা করলাম। আচ্ছা, by understanding this criteria we can better grasp the working different machine learning system and how, আচ্ছা ঠিক আছে গেল, এটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর একটা বিষয় গেল। তো আমার কথা হলো আমরা তিন পরিস্থিতিতে মেশিন লার্নিংকে ব্যবহার করতে পারি এবং সেগুলোর যে ডিফারেন্সটা সেটা আমরা একটু বলার চেষ্টা করলাম। এখন আমরা একটু ডিটেলে যাব। ট্রেনিং, সুপারভিশন, এই যে সুপারভাইজ লার্নিং দেখলাম, আনসুপারভাইজ দেখলাম, সেমি সুপারভাইজ দেখলাম, সেলফ সুপারভাইজ দেখলাম, এই বিষয়গুলো এখন ডিটেইলে আমরা একটু আলোচনায় যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মেশিন লার্নিং সিস্টেমস আর ক্যাটাগরাইজ বেসড অন দ্য সুপারভিশন। তো মেশিন লার্নিং সিস্টেম ক্যাটাগরাইজ করা হয়েছে কিসে, এখানে সুপারভিশনের মাধ্যমে। আচ্ছা, এখন সুপারভিশন কি সেটা একবার বললাম, তারপর আবার বলবো। বেসড অন সুপারভিশন দে রিসিভ ডিউরিং ট্রেনিং, মানে ট্রেনিং এর সময় তারা সুপারভিশনের মধ্যে থাকে। আমরা অনেক সময় বলি না যে এই বাচ্চাগুলোকে আইসিইউতে দে আর ইন আন্ডার সুপারভিশন, তারা তদারকিতে আছে, তাই না? আচ্ছা, দ্য মেইন টাইপস ইনক্লুড সুপারভাইজড, আনসুপারভাইজড, সেলফ সুপারভাইজড, সেমি সুপারভাইজড অ্যান্ড রেইনফোর্সমেন্ট লার্নিং। দেখেন এখানে একটা বিষয় আমাদের একটু বোঝার আছে, সেটা হচ্ছে আন্ডার সুপারভিশনের মধ্যে যদি আমরা যাই, তাহলে যেটা হয় যে এই কয়টা ক্যাটাগরি আমরা পাই, মেইন টাইপ, এগুলো হলো মেইন টাইপ। তো এই টাইপগুলো আমি একটু ডিটেলে আমরা জানার চেষ্টা করি। প্রথম টাইপটা কি, আমাদের সুপারভাইজ লার্নিং। আচ্ছা, সুপারভাইজ লার্নিং এখন আমরা কিন্তু ডিটেলে আলোচনা করব। এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি ভেতরে যাওয়ার আগে একটা ছবি দেখাই। এই যে ছবিটা কিন্তু, ছবিটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ একটু ছোট করি। দেখেন এই ছবিটা কিন্তু একটা ইমেইলের আমি ইমেজ দেখাচ্ছি। ধরেন এটা একটা ইমেল, এটা একটা ইমেল, এটা একটা ইমেল, এটা একটা ইমেল, এরকম বিশাল একটা ডেটা সেট আমাদের কাছে আছে ধরেন, হ্যাঁ। তো এখানে আসলে কি বলতে চাচ্ছি আমরা, ইন সুপারভাইজ লার্নিং, তো এই সুপারভাইজ লার্নিংয়ে ইউ প্রোভাইড দ্য অ্যালগোরিদম উইথ লেভেল ডেটা। আমরা যখন একটা অ্যালগোরিদমের ভেতরে কিছু ডেটা দেব, সেই ডেটাগুলো হতে হবে লেভেলড। কীরকম লেভেলড, হ্যাঁ বলে দিতে হবে এই ডেটাটা ভালো, এই ডেটাটা খারাপ, বা এই ইমেলটা খারাপ ইমেল, এই ইমেলটা ভালো ইমেল।
তো তার মানে কি ওকে আমি লেবেল করে দিলাম যে এই ধরনের ইমেল খারাপ, এই ধরনের ইমেল ভালো। আচ্ছা, এটা খারাপ, এটা ভালো, টিক চিহ্ন দেওয়া, এটা হচ্ছে ক্রস দেওয়া। আচ্ছা, এটা কিন্তু ওকে ট্রেনিং এর সময় এই ডেটাগুলো ওকে লেবেল অবস্থায় দিতে হবে। তাহলে কি হবে, এটা সুপারভাইজ লার্নিং হবে, ঠিক আছে। আচ্ছা, ইন সুপারভাইজ লার্নিং ইউ প্রোভাইড দ্য অ্যালগোরিদম উইথ দ্য লেবেল ডেটা ওয়্যার দ্য লেবেলস রিপ্রেজেন্ট দ্য ডিজায়ার্ড সলিউশন। তো লেবেলস রিপ্রেজেন্ট কি করে, আমরা যেই সলিউশনটা আশা করি যে এটা ভালো ইমেল না খারাপ ইমেল, তাই না? আচ্ছা, ফর এক্সাম্পল ইমাজিন ট্রেনিং আ স্প্যাম ফিল্টার, ইউ would give it many example emails labeled as either spam or not spam so it can learn to recognize new emails. Another common task is regression where the algorithm predicts a number like the price of a car based on features such as mileage and age. To train it, you need lots of example of cars with their features and price. আচ্ছা, এখানে কোন বিষয়টা বললো, যেটা বললাম যে ইমেলের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে এখানে আমরা একটা রিগ্রেশন টাস্কের কথা বলতেছি, যেখানে আমরা অনেকগুলো ফিচার, অনেকগুলো ধরেন প্রাইস, মডেল, তারপর মাইলেজ, বয়স, গাড়ির সবকিছু মিলায় কিন্তু আমরা একটা প্রেডিক্ট করতে পারি যে একটা গাড়ির দাম কত হতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন নাম্বারের ক্ষেত্রে। আর আগের যে এক্সাম্পলটা দিলাম সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, সেটা ছিল ইয়েস অর নো, মানে ক্লাসিফিকেশন টাইপের, যে ওকে আসলে ভালো ইমেল নাকি খারাপ ইমেল, 0 আর 1 এর মধ্যে। আর এখানে ছিল নাম্বার। তো এটা দুইটা এক্সাম্পল আমরা দিলাম যাতে আমরা বুঝতে পারি। তো আউটপুটটা কি, মানে আমি কত ট্রেনিং করাইলাম, এটা একটা ট্রেনিং সেট যে হ্যাঁ এই ধরনের ইমেল খারাপ বা ভালো। এখন আমি যখন ওকে বাইরে থেকে একটা নতুন ইমেল দিব, ওই ইমেলটা ভালো না খারাপ ও আমাকে একটা আউটপুট রেজাল্ট দিবে। এই যে দিতে পারাটা, এটাই কিন্তু মেশিন লার্নিং, সুপারভাইজ মেশিন লার্নিং এর একটা বৈশিষ্ট্য। আচ্ছা, it's interesting that some regression models like logistic regression can also be used for classification. দেখেন, সাধারণত রিগ্রেশন মডেলগুলো কিন্তু আমাদেরকে প্রেডিক্টিভ রেজাল্ট দেয়। কিরকম রেজাল্ট? ধরেন পয়েন্টস দেয়, নাম্বারস দেয়, এই ধরনের আমরা সংখ্যা পেয়ে থাকি। কিন্তু এখানে কিছু কিছু আমাদের রিগ্রেশন মডেল আছে যেগুলো, যেমন ধরেন লজিস্টিক রিগ্রেশন, সে কিন্তু ক্লাসিফিকেশন টাইপের কাজও করে, যেরকম ইয়েস অর নো যেটা বললাম, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স, মানে অবজেক্টের ক্ষেত্রে লজিস্টিক রিগ্রেশন ক্যান টেল ইউ দ্য প্রবাবিলিটি অফ সামথিং বিলংস টু আ সার্টেন ক্লাস, মেকিং ইট হ্যান্ডলি ফর টাস্ক লাইক স্প্যাম ক্লাসিফিকেশন। একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, যেমন ধরেন এখানে কিছু বাচ্চাদেরকে আমি আপনাদেরকে দিলাম এবং বললাম যে বলেন তো কোন বাচ্চা কোন ক্লাসে পড়ে। তা আমি যদি লেভেল করে দেই প্রতিটা বাচ্চার যে এই ছেলেটা এই ক্লাসে পড়ে, ওই ছেলেটা ওই ক্লাসে পড়ে, তো এটা কিন্তু একটা সুপারভাইজড লার্নিং হবে। তো ওই ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে যদি আমি একটা অ্যালগোরিদমের মধ্যে রাখি, দেখা যাবে যে ও একটা ট্রেনিং পেলো, হ্যাঁ এরকম হাইটের ছেলেগুলো ক্লাস 5-এ পড়ে, এরকম হাইটের ছেলেগুলো ক্লাস 2-তে পড়ে, এরকম একটা বিষয় এসে গেল। তাহলে আমরা এই যে বাচ্চাগুলোকে আলাদা করলাম বিভিন্ন ক্লাসে, তো সেখান থেকে তার একটা এক্সপেরিয়েন্স হলো, মানে এই মডেলটার একটা এক্সপেরিয়েন্স হলো বা এই অ্যালগোরিদমের একটা এক্সপেরিয়েন্স হলো যে এই ধরনের হাইটের ছেলে বা এই ধরনের ওয়েট হাইট যে ছেলেগুলো ক্লাস 5-এ বা ধরেন 2-তে পড়তে পারে। তো পরবর্তীতে বাইরে থেকে যদি আমি কোনো ছেলেকে দিই, তখন ও কিন্তু প্রেডিক্ট করতে পারবে যে ও কোন ক্লাসে পড়ে। অবশ্যই এখানে যদি আমাদের দুইটা আউটপুট থাকে, ইয়েস অর নো, সেই ক্ষেত্রে এটা কাজ করবে। আরও আমরা সেভারাল ক্লাস করতে পারি, যে দেখা গেছে আরও যদি আমি ডেটা দিই যে 10 রকমের ছেলে পেলে যদি আমি দিই যে বিভিন্ন ক্লাসের, তখন সে দেখা গেল যে আলাদা আলাদা ক্লাসে তাদেরকে ভাগ করে দিতে পারবে। তো ব্যাপারটা একটু এরকমই। তো যাই হোক, আমরা সামনে আরও যাই, তখন আমরা আরও বুঝতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে নিউ ইনস্ট্যান্স। দেখেন এখানে কি বলা হচ্ছে, আ রিগ্রেশন প্রবলেম প্রেডিক্ট আ ভ্যালু গিভেন আ ইনপুট ফিচার, there are usually multiple input features and sometimes multiple output value.
দেখেন এইখানে আমি যদি এখান থেকে একটা লিনিয়ার একটা স্ট্রেট লাইন নিই, ধরেন একটা স্ট্রেট লাইন স্লোপের মতো নিই, তো এইটা হচ্ছে ধরেন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এখন এইটার কাছাকাছি যেই পয়েন্টগুলো পড়বে, তার মানে বোঝা যাবে যে ওইটার মানে আউটপুটটা অবশ্যই এইগুলোর ক্ষেত্রে যেরকম এই ভ্যালু, এই ডেটার ক্ষেত্রে যেরকম হয়েছিল ওইটার ওরকম কাছাকাছি হবে। আর এই যে দূরে যেগুলো চলে গেছে, যে ভ্যালুগুলো দূরে, নতুন যে ভ্যালুগুলো মানে যেই অবজেক্টগুলো আসছে এগুলো কিন্তু দূরে দূরে, তো সেই অনুপাতে এদের ব্যবধানও সেরকম হবে এগুলোর সাথে কম্পেয়ার করে। তো এই জিনিসগুলো এখন যদি নাও বোঝেন, আমি সামনে যখন এক্সাম্পল দেব মানে প্র্যাকটিক্যালি, তখন আরও ভালো বুঝতে পারবেন। আসলে আমি এখানে খুব একটা ডিটেল এখনই বুঝাই দিতে চাচ্ছি না, যাতে করে পরে আবার বেশি কমপ্লেক্স মনে হবে আর কি। ঠিক আছে, তো এই আপাতত এইগুলো একটু চোখের সামনে থাকুক, একটু ইউজড হওয়ার জন্য মূলত দেওয়া। আচ্ছা, তো একটা নোট আমরা দেখি নিই। ইন সুপারভাইজ লার্নিং টার্গেট, দেখেন সুপারভাইজ লার্নিংয়ে টার্গেট অ্যান্ড লেভেল আর অফেন ইউজ ইন্টারচেঞ্জেবলি। মানে সুপারভাইজ লার্নিংয়ে আমরা অনেক সময় টার্গেট কলাম তৈরি করি বা লেভেল কলাম তৈরি করি। তো এই ওয়ার্ড দুইটা মনে রাখবেন, টার্গেট এবং লেভেল একই জিনিস, কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, একটার পরিপ্রেক্ষিতে আর একটা ব্যবহার করা হয় পরিস্থিতির ভিত্তিতে। তো টার্গেট ইজ টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ রিগ্রেশন টাস্ক। মানে টার্গেটটা হচ্ছে সাধারণত এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, ধরেন সংখ্যা পাবো, পয়েন্টস পাবো, এই ধরনের, মানে ডেসিমেল পয়েন্টস পাবো বা ডেসিমেল ভ্যালু পাবো এরকম, সেরকম ক্ষেত্রে হলে কি হয়, টার্গেট ব্যবহার করা হয়। আর লেভেল ব্যবহার করা হয় যে ইয়েস নো, ওয়াইল লেভেল ইজ মোর কমন ইন ক্লাসিফিকেশন টাস্ক। মানে ইয়েস নো, হ্যাঁ বৃষ্টি হবে কি হবে না, হ্যাঁ হবে অথবা হবে না, তা সে কি এটা কি স্প্যাম ফিল্টার, আই মিন এটা কি ভালো ইমেল বা খারাপ ইমেল, ইয়েস নো, মানে এই ধরনের ক্লাসিফিকেশন টাইপের টাস্কের ক্ষেত্রে লেভেল ব্যবহার করা হয়। অ্যাডিশনালি ফিচার্স ক্যান অলসো বি রেফার টু অ্যাজ প্রেডিক্টরস। আচ্ছা, এখন ফিচার যেগুলো থাকে, ধরেন বিভিন্ন রকম ডেটা সেটে কলাম থাকে না, কলামের অনেকগুলো ভ্যালু থাকে, তো ওইগুলোকে আমরা একটা ফিচার বলতে পারি, ওই কলামগুলোকে একটা করে ফিচার বলতে পারি, সেগুলোকে প্রেডিক্টরস অর অ্যাট্রিবিউটসও বলা হয়। অ্যাট্রিবিউটস মানে তাদের বৈশিষ্ট্য, গুণ। ধরেন বয়স একটা প্রেডিক্টরস অথবা অ্যাট্রিবিউটস এরকম আর কি, বা হাইট একটা প্রেডিক্টরস অথবা অ্যাট্রিবিউটস এরকম। Thus terms describe the characteristics of the data used for training machine learning model. They can either refer to specific attributes of individual samples like the mileage of a car, or describe general relationship across the entire data set such as the correlation between mileage and price. আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হচ্ছে thus terms describe, এই যে টার্মগুলো কি ডিসক্রাইব করে, characteristics of the data used for training machine learning model, বা they can either refer to specific attributes of individual sample। মানে এই ধরেন গাড়ির ক্ষেত্রে মাইলেজ কত গাড়ির, তার বয়স কত, কারের প্রাইস কত, এগুলোর মধ্যে একটা কোরিলেশন, মানে এইগুলোর সাথে একটা সম্পর্ক। আমি এখানে আরেকটা জিনিস বুঝাই বলি, সেটা হচ্ছে যে এই যে টার্মগুলো এগুলো কিন্তু কি করে, ট্রেনিং হওয়ার পর এখানে কিন্তু একটা কোরিলেশন তৈরি করে। যে কোরিলেশনটা আসলে কি, যেমন ধরেন মানে গাড়ির বয়সের সাথে, গাড়ির মাইলেজের সাথে, গাড়ির প্রাইসটার যে ডিফারেন্সটা, গাড়ির অ্যাক্সিডেন্টের সাথে, গাড়ির এই সব কিছু একটার সাথে একটা সম্পর্ক থাকে ওই প্রাইসটা বাড়া বা কমার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই মেশিন লার্নিং মডেলগুলো বুঝতে সাহায্য করে। আচ্ছা, এখন ধরেন আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যদি আসি, ইন আনসুপারভাইজ লার্নিং the system learns from data that doesn't have predefined level. খুব একটা ইম্পর্টেন্ট কথা, predefined level থাকবে না। Imagine
You have information about visitors to your blog, but you don't know which group each visitor belongs to. যেমন ধরেন আমি একটা যদি নেটফ্লিক্সের কথা বলি, একটা মুভির যে প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে নানা বয়সের মানুষ ভিডিও দেখে। এখন আমরা কিন্তু জানি না যে কোন বয়সের মানুষগুলো সার্টেন ভিডিওগুলো দেখতেছে। কিন্তু আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে যেহেতু আমরা লেভেল জানা নাই, তখন কিন্তু ও লেভেল জানা না থাকলেও একটা গ্রুপ তৈরি করতে পারে যে এই ধরনের মুভিগুলো এই ধরনের মানুষগুলো বা ক্লায়েন্টগুলো দেখে থাকে, আর এই ধরনের মুভি আর অন্য এক ধরনের মুভি অন্য আরেক ধরনের ক্লায়েন্ট দেখে থাকে। এইভাবে সে কিন্তু একটা ক্যাটাগরি বা একটা লেভেল বা একটা ক্লাস তৈরি করতে পারে। তো এখানে যেটা হয়, ট্রেনিংটা হয় আনলেভেল ডেটা, মানে যাদের সম্পর্কে জানা যায় না, যে তারা আসলে ধরেন কিছু ছবি দিলাম, ছবিতে একটা বিড়াল আর একটা কুকুর দিলাম, আরও অনেক ধরনের প্রাণীর ছবি দিলাম। এখন ও আসলে সেম টাইপের ভ্যালুগুলোকে বা ইমেজগুলোকে একসাথে করতেছে, কিন্তু ও জানে না যে কোনটা বিড়াল, কোনটা গরু, কোনটা ছাগল, সে জানে না। ইমাজিন ইউ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ভিজিটর্স, যেটা বললাম যে ভিজিটর্সের ক্ষেত্রে, ভিজিটর্স বলতে অনলাইন প্ল্যাটফর্মের কথা চিন্তা করতে পারেন, নেটফ্লিক্সের কথা যেটা বললাম। ইউ কুড ইউজ ক্লাস্টারিং অ্যালগোরিদম টু ফাইন্ড গ্রুপস অফ সিমিলার ভিজিটর। তো আমরা এই যে আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কোন অ্যালগোরিদমটা ব্যবহার করব? টু ফাইন্ড আউট গ্রুপস অফ সিমিলার ভিজিটর। ক্লাস্টারিং আমরা অ্যালগোরিদম ব্যবহার করতে পারি আনসুপারভাইজ লার্নিংয়ে। এই অ্যালগোরিদমে কি করতে পারবো? ধরেন আমার একটা ওয়েবসাইটে বিভিন্ন বয়সের মানুষ এসে আমার ওয়েবসাইটটা দেখতেছে, তো একজন একটা ব্লগ পড়তেছে তার প্রায়োরিটি লিস্টের উপর ভিত্তি করে। তো সেখান থেকে কিন্তু আমি এই যে এরকম গ্রুপ করতে পারি যে এই যে একটা গ্রুপ, এই গ্রুপটা আমার এই ব্লগটা দেখতে অন্য একটা ব্লগ দেখতেছে, আর এই গ্রুপ অন্য একটা ব্লগ দেখতেছে, আর এই গ্রুপটা অন্য একটা ব্লগ দেখতেছে। গ্রুপটা কীরকম বয়স হতে পারে বা মানুষের প্রফেশন অনুপাতে তাদের ইন্টারেস্ট হতে পারে। যেমন ধরেন এই গ্রুপটা প্রোগ্রামিং রিলেটেড ভিডিও দেখতেছে, এই গ্রুপটা দেখা গেছে আমার ঘোরাঘুরি ব্লগস দেখতেছে, এই গ্রুপটা দেখা গেছে আমার স্পেশাল কিছু রেসিপি, খাবারের রেসিপি রিলেটেড ব্লগ দেখতেছে। হ্যাঁ, তো এবং এটা বিভিন্ন মানুষের ইন্টারেস্টের উপর ভিত্তি করে এটা হতে পারে। যেমন ধরেন টিনেজার হু লাইক কমিক্স বুকস আর অ্যাডাল্ট হু এনজয় সায়েন্টিফিক বিষয়গুলো। তো এখানে দেখা গেছে যে যারা টিনেজার তারা কমিক বুকগুলো পছন্দ করতেছে, যারা দেখা গেছে যে সিনিয়র তারা সায়েন্সকে পছন্দ করতেছে। তো এইভাবে করে আমি আলাদা করতে পারবো বাই ইউজিং আনসুপারভাইজ লার্নিং। এখন আপনি বলতে পারেন যে ভাই আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে আলাদা করে আমার লাভ কি? লাভের বিষয়ই তো আসল কথা। লাভ যদি না থাকে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই লার্নিং সেই লার্নিং করে লাভ কি? লাভ তো আছে ভাই। আমি ধরেন একজন ইনভেস্টর, ব্যবসায়ী, এখন আমি কোথায় কত পরিমাণে বিনিয়োগ করব সেটা কিন্তু এই অ্যালগোরিদম আমাকে হেল্প করবে বুঝতে। যেমন ধরেন আমি যদি দেখি যে আমার একটা বড় পোর্শন সায়েন্স ফিকশন বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আর সামান্য কিছু পরিমাণ মানুষ কমিক্স পড়ে, হ্যাঁ, তখন তো আমার আসলে চিন্তা করতে হবে যে কোথায় আমি বেশি এফোর্ট দিব, কোথায় আমার ইনভেস্টমেন্টটা বেশি হবে, তাই না? এটা তো ধরেন একটা ব্লগের ক্ষেত্রে। আমি যদি বলি একটা প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন ধরেন আমার একটা জুতার কোম্পানি আছে, এখন আমার কোন মডেলের জুতাটা বেশি সেল হচ্ছে সেটা তো আমি এই ক্লাস্টারিংয়ের মাধ্যমে জানতে পারবো, বা কোন বয়সের মানুষ কি পরিমাণে কিনতেছে। তো ওখান থেকে কিন্তু আমার একটা আইডিয়া জেনারেট হবে এবং সেই অনুপাতে আমি আমার প্রোডাকশন করতে পারবো। আমি যদি আন্দাজে প্রোডাকশন করি, আমার তো অনেক এমন হতে পারে অনেক আমার প্রোডাক্ট সেল হলো না, তখন তো সেটা আমার টাকাটা নষ্ট হবে। তো এই ধরনের একটা জাস্ট এক্সাম্পল দিলাম যাতে আমরা বুঝতে পারি যে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে এগুলো কাজে আসে। Another example is visualization algorithm that আচ্ছা আমাদের একটা আরেকটা এক্সাম্পল আমরা দিচ্ছি, visualization algorithms that turns complicated unlabeled data into simple 2D or 3D images.
Thus image help us understand patterns in the data even without level. যেহেতু আনসুপারভাইজড লার্নিং এ লেভেল ডেটা থাকে না, তো এখানে বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যালগরিদমের মাধ্যমে আনসুপারভাইজড মেশিন লার্নিংকে ব্যবহার করে আমরা ক্লাসিফাই করতে পারি এবং 2D অথবা 3D ওয়েতে ইমেজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অনেক কমপ্লেক্স একটা ডেটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেখতে পারি যে কি অবস্থা, কি পরিমাণ, এখানে কত শতাংশ মানুষ আছে, এখানে কত শতাংশ আছে, এখানে কত শতাংশ আছে, এখানে কত শতাংশ আছে। যদিও বা এগুলো কোনো লেভেল নেই, হ্যাঁ লেভেল নেই। তো এটা আমাদেরকে বিভিন্ন রকম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সাপোর্ট দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, ডাইমেনশনালিটি রিডাকশন ইজ এ সিম্পলার টাস্ক where related features are combined to make the data simpler. For example, instead of looking at a car's mileage and age separately, you might combine them to understand wear and tear. এখানে একটা মজার বিষয় আছে, ডাইমেনশনালিটি রিডাকশনটা কি? যেমন ধরেন আমার এখানে কয়েকটা আমি ফিচার দেখতে পাচ্ছি, ক্যাট, অটোমোবাইল, ফ্রগ, শিপ, এয়ারপ্লেন, হর্স, বার্ড, ডগ, ডিয়ার, এগুলো ক্লাস, ফিচার না, ক্লাস। তো দেখেন এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে যে এই শেপের যা ছিল বার্ড, তারপর হচ্ছে এই যে হলুদ হলুদ এই অরেঞ্জ কালার এগুলো অটোমোবাইল, হ্যাঁ এটা এয়ারপ্লেন, নীল নীল, শিপ হচ্ছে সবুজ সবুজ। দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা একটা গ্রুপের মতো তৈরি হয়েছে, কিন্তু হয়েছে না? হয়েছে কিন্তু। এখন এখানে বলা হচ্ছে যে এগুলো কিন্তু অনেক ফিচার থাকবে যেগুলো একটার সাথে একটা কো রিলেটেড। যেমন ক্যাটের একটা বয়সের সাথে তার হাইট কো রিলেটেড, তাই না? তারপর একটা গাড়ির সাথে মাইলেজ এবং তার বয়স কো রিলেটেড। আমরা এই কো রিলেটেড মানে সম্পর্কিত যে বিষয়গুলো, যেমন চুলের বয়সের সাথে চুল পাকার যে একটা বিষয়, এগুলো কিন্তু আমরা একটা গ্রুপে আনতে পারি। তাহলে কি হবে, আমার কিন্তু ওই যে একটা ক্লাসের ডেটা কিন্তু কমে আসবে। কমে আসলে কি হবে, তখন ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যত নাম্বার কমে আসবে, 10টা নাম্বারকে যদি একটা নাম্বারে আনা যায় তাহলে কি হলো, যেমন ধরেন আপনাকে আমি 100টা কয়েন দিলাম, তাহলে এইটা ক্যারি করা বেশি সহজ নাকি আপনাকে একটা 100 টাকা নোট দিলে বেশি ভালো হয়, তাই না? তাহলে একটাতেই আপনার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সর্বোচ্চ কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এই কাজটা করা হয়। আচ্ছা, unsupervised learning also include anomaly detection, where the systems learns from normal data to spot unusual things like odd credit card transaction or defect in manufacturing. দেখেন আনসুপারভাইজড লার্নিং এর আরেকটা চমৎকার এক্সাম্পল, যেমন ধরেন আনসুপারভাইজড লার্নিংকে আমি শিখাইছি যে দেখো এইগুলো ডেটা আমার আছে। এখন ও কি করে, যদিও এটা লেভেল ডেটা না, ও কিন্তু অ্যানোমালি ডিটেক্ট করতে পারে, মানে ভিন্নতা। যেমন ধরেন আমি ওকে শিখাইছি এগুলো দেখো, এগুলো সব কিন্তু মুরগির ডিম। হঠাৎ করে মাঝখান দিয়ে যদি একটা হাঁসের ডিম চলে আসে, ও ডিটেক্ট করবে হ্যাঁ ভাই এটা কিন্তু মুরগির ডিম না, এটা তো ডিফারেন্ট মনে হচ্ছে। তখন আমাদেরকে বলবে, সিগন্যাল দেবে, হ্যাঁ ভাই এই যে একটা হাঁসের ডিম পাওয়া গেছে, তখন ওইটাকে আমরা আলাদা করে ফেললাম, তাই না? এইটা একটা। আর একটা ক্রেডিট কার্ডের এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে যে ধরেন একটা মানুষ ঢাকা থেকে বাংলাদেশ থেকে একটা ক্রেডিট কার্ড দিয়ে সে পারচেস করতেছে কোনো একটা কিছু, হঠাৎ করে 2 সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে কেউ রাশিয়া থেকে পারচেস করতেছে। তার মানে কি, এখানে তার একটা ভিন্ন ট্রানজ্যাকশন ডিটেকশন হয়েছে, অ্যানোমালি ডিটেকশন হয়েছে। তখন কি করলো, তখন ওইটাকে বন্ধ করে দেওয়া হলো। এতে করে কি হলো, একজনের কিন্তু ক্রেডিট সেফ হলো, তাই না? আচ্ছা, যেমন ধরেন আমি আনসুপারভাইজড লার্নিং এর মাধ্যমে ট্রেনিং করালাম যে হ্যাঁ এগুলো ভালো ভালো বীজই, যেমন ধরেন বিভিন্ন রকম ধানের শস্য বা বীজ যেগুলো থাকে, যেগুলো দিয়ে চাষ করা হয়, আমি বা ধরেন একটা মিষ্টি কুমড়ার বীজই আমি তাকে
মানে দেখালাম যে এগুলো একটা মিষ্টি কুমড়ার বিচি। এখন যদি কোনো ভাঙা, নষ্ট, পচা বিচি যায় তখন সে ডিটেক্ট করবে যে হ্যাঁ, এগুলো কিন্তু স্বাভাবিক আমাকে যেভাবে শেখানো হয়েছে সেই বিচিগুলো না, সুতরাং এগুলো ভালো না। সে আমাকে জানাবে যে এইখানে কিছু ইমপিওর সিডস আছে। এতে করে আমরা বুঝতে পারলাম যে আইডেন্টিফাই করতে পারলাম যে হ্যাঁ, এখানে কোয়ালিটি টা এখানে কম্প্রোমাইজ হয়েছে। কোথায় কোয়ালিটি কম্প্রোমাইজ হয়েছে? এখানে। সেই জায়গাগুলো আমরা ডিটেক্ট করে আমরা ফিল্টার করতে পারবো। আচ্ছা, তারপরে যেমন novelty detections is a bit like anomaly detections but focuses on identifying entirely new instance not seen before. আচ্ছা, এখানে যেটা হয় অ্যানোমালির মতোই ডিটেকশনই নোভেলিটি। আসলে এটা একটু একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। দেখেন, প্রথমে অ্যানোমালি ডিটেকশনটা কি হয়? এগুলো নর্মাল ডেটা, হঠাৎ করে এমন একটা ডেটা আসলো যেটা এটার মতো না। দেখা গেল এটা তো সার্কুলার ফর্মে আছে, আর এটা দেখা গেল যে রেক্টেঙ্গুলার ফর্মে আসলো ডেটাটা বোঝার উদ্দেশ্যে। তখন ও কি করলো? ওইটাকে অ্যানোমালি হিসেবে ডিটেক্ট করলো, মানে এটা আমাদের গোত্রের না, এভাবে সে ডিটেক্ট করলো, তাই না? নোভেলিটির যে বিষয়টা, এটা আপাতত অ্যানোমালি ডিটেকশনের মতোই মনে করেন। সামনে যখন এক্সাম্পল দিব তখন এটা আরো বুঝতে পারবেন ভালো মতো। লাস্টলি, অ্যাসোসিয়েশন রুল learning uncovers relationship between different aspects in large dataset. For example, it might find the customers who buy barbecue sauce and potato chips also tends to buy stick at a supermarket. দেখেন, এখানে অ্যাসোসিয়েশন রুল লার্নিং কি জিনিস আমরা শুরুর দিকে কিন্তু মানে প্রথম ক্লাসে বলছিলাম যে প্রোডাক্ট রিকমেন্ডেশন। ধরেন একটা অনলাইন শপে যদি আপনি যান, অনলাইন বলবো না, অফলাইনই বলি, যেমন ধরেন স্বপ্ন বা বড় বড় যে কোম্পানিগুলো থাকে, যে বিগ মার্কেটগুলো থাকে, আপনি যদি সেই মার্কেটগুলোতে যান দেখবেন যে প্রোডাক্টগুলো কিন্তু একটার সাথে একটা সাজানো। এই সাজানোটা কিন্তু এটার পেছনে কিন্তু কারণ আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে মুড়ি, আপনি একটা মুড়ি রাখছেন, মুড়ির পাশে চানাচুর পাবেন, সস পাবেন আপনি নুডলসের পাশে। তো এই যে অ্যাসোসিয়েশন রুলের মাধ্যমে এই জিনিসটা আইডেন্টিফাই করা হয় যে কোনটার সাথে কোনটা সম্পৃক্ত। এতে করে হয় কি, ব্যবসায়িক ঊর্ধ্বগতি হয়, ব্যবসায়িক ডেভেলপমেন্ট হয়। একটা মানুষ একটা কিছু কিনতে গেছে, তার মাথায় এই আইডিয়াটা নাই যে আমি যে জিনিসটা কিনতে চাচ্ছি তার সাথে আরও 10টা জিনিস প্রয়োজন হতে পারে। তো যখন ওই প্রোডাক্টগুলোর আশেপাশে অ্যাডিশনাল প্রোডাক্টগুলো সাজানো থাকে, কোরিলেটেড প্রোডাক্টগুলো সাজানো থাকে, তখন তার মাথায় আসে না এইটাও তো আমার কেনা দরকার, এটা তো এটার সাথে আমার লাগবে, খাবারটার সাথে এটা আমার লাগবে, তখন সে এটা কিনতেছে। এতে করে কি হলো, ব্যবসায়ীরা সফলতার মুখ দেখলো আর কি। এইটাই তো বিষয় না, লাভ ছাড়া কেন আমরা এই করবো? সব জায়গাতে লাভের বিষয়, সহজবোধ্যতা, লাভ করা, সহজ করা, এই বিষয়গুলোই তো কাজ করে, মানে একটা বেনিফিটের ব্যাপার থাকে। আচ্ছা, তো একটা সাজেশন, সেটা হচ্ছে বিফোর ইউ ইউজ ইউর ডেটা টু ট্রেন এ মেশিন লার্নিং মডেল, ট্রাই ইউজিং আ ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগোরিদম। তো আমরা কোনো মানে ডেটাকে ট্রেন করার আগে মেশিন লার্নিং মডেলে অবশ্যই ডাইমেনশনালিটি রিডাকশনের অ্যালগোরিদমটা ব্যবহার করব। দিস হেল্পস বাই মেকিং দ্য ডেটা সিম্পলার, এই ডেটাটাকে সিম্পলার করে, অনেক সিম্পল করে, উইচ ক্যান স্পিড আপ টু দ্য প্রসেস, সেভ স্টোরেজ স্পেস অ্যান্ড সামটাইমস ইভেন ইমপ্রুভ দ্য পারফরমেন্স। মানে কয়েকটা এখানে পয়েন্ট আছে, আমাদের স্টোরেজ সেভ করে, আমার জায়গা সেভ করে, পারফরমেন্স বাড়ায়, স্পিডটাও বাড়ায় মডেলের। তার মানে আমরা অবশ্যই ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগোরিদম ব্যবহার করব to reduce the dimensionality and to increase the performance of the model, to save the storage or space। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, এটা একটা সাজেশন। তো অনেক বড় ডেটা হলে তো আগে আমাদেরকে ফিচার ইঞ্জিনিয়ারিং এর কাজটা করতে হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং কি পরে বলবো, জাস্ট আপাতত এই ওয়ার্ডটা মাথায় রাখেন, সামনে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আসেন সেমি সুপারভাইজ লার্নিং কি। অবশ্যই এটা এক ধরনের সুপারভাইজ লার্নিং,
আন্ডার সুপারভিশনের উপরে এটা হচ্ছে যেহেতু সেমি সুপারভাইজডটা কি সেমি সুপারভাইজ হচ্ছে when you have lots of unlabeled data and only a few labeled data instance semi supervised learning comes in handy ওই যেটা বললাম যখন ডেটাগুলো আমরা ট্রেনিং করাবো মডেলে তখন সামান্য পরিমাণে লেভেল ডেটা থাকবে আর অধিকাংশ আনলেবেল ডেটা থাকবে এই অবস্থায় যেই অ্যালগোরিদম কাজ করতেছে ইনস্ট্যান্স নিয়ে তাকে আমরা সেমি সুপারভাইজড লার্নিং বলবো ফর ইনস্ট্যান্স ইন গুগল ফটো দ্য সিস্টেম অটোমেটিক্যালি গ্রুপ সিমিলার ফটো টুগেদার আনসুপারভাইজ পার্ট মানে সিমিলার মানে গুগল ফটোসে কি হয় সিস্টেমটা কিভাবে কাজ করে অটোমেটিক্যালি সে গ্রুপ করে বিভিন্ন ফটোকে একসাথে আলাদা আলাদা গ্রুপে রাখে এই অবস্থানটাকে কি বলবো আমরা আনসুপারভাইজ পার্ট অ্যান্ড ইউ জাস্ট নিড টু লেভেল ইচ পারসনস ওয়ান্স টু নেম এভরিওয়ান ইন অল ফটো এখন বাকি ছোট যে সুপারভাইজ পোর্শনটা সেখানে আমাকে কি করতে হবে কিছু পার্সনকে আমাকে কি করতে হবে লেভেল দিতে হবে যে কিছু ইমেজকে লেভেল দিতে হবে ধর আমি লেভেল দিলাম তো আমি যদি একটা গ্রুপের মধ্যে একজনকে লেভেল দিই তো বাকিগুলোকে তো সেম ভাবে ধরা হয় তাই না মানে ব্যাপারটা কিরকম ধরেন আমি 100 রকম অ্যানিমেলের ছবি আপলোড করলাম তাই না এবং কোনো লেভেল দিলাম না লেভেল না দিয়ে আনসুপারভাইজ লার্নিং কি করলো আলাদা করলো কোনগুলো সিমিলার ছবি ঘোড়াগুলোকে ঘোড়ার দিকে নিয়ে গেল গরুগুলোকে গরুর দিকে নিয়ে গেল ছাগলগুলোকে ছাগলগুলোর দিকে নিয়ে গেল এর মধ্যে আমি কি করলাম 2টা বা 3টা বা ধরেন 100টা বা 1 কোটিটা ফিচার্স আছে তার মধ্যে আমি 100টা ধরেন লেভেল করে দিলাম তো গ্রুপের মধ্যে যদি আমি দিয়ে একটা লেভেল করে দিই তার মানে পুরো গ্রুপটাই তো বোঝা যায় ছাগল বা পুরো গ্রুপটাই কিন্তু গরু বা পুরো গ্রুপটাই ঘোড়া এরকম ব্যাপারটা এভাবে কাজ করে আর কি যেমন ধরেন আচ্ছা এখানে কি ঘটতেছে আমি বলি যেমন ধরেন এখানে এই গোল গোল যেই ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডেটা তো এই যে পিরামিডের মতো ট্রায়াঙ্গেল এটা কিন্তু লেভেল ডেটা এই যে স্কোয়ারের মতো এটা কিন্তু লেভেল ডেটা এখন এই ডেটাগুলো আর বাকি যে ডটগুলো দেখতেছেন এগুলো কিন্তু আনলেভেলড ঠিক আছে মানে আনসুপারভাইজড আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেভেল ঠিক আছে এখন নতুন ডেটা দিলাম দেওয়ার পরে এখন ও কোন দিকে যাবে তো একটা গ্রুপের মধ্যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই গ্রুপে যে লেভেলটা আছে সেই লেভেলটাই ওর লেভেল হয়ে যাবে এখন এই যে ডেটাগুলো কিন্তু দেখেন স্কোয়ারের কাছাকাছি হলেও কিন্তু লাভ নাই ও ওই গ্রুপের ভিতরেই যাবে গ্রুপের যে লেভেল আছে সেই লেভেলটাই ওর লেভেল হবে ব্যাপারটা হচ্ছে এরকম যেমন আমি যখন দিছি একটা ডেটার ক্যারেক্টার সব কিছু বুঝে দেখা গেল যে এই লেভেলের মধ্যে আসতেছে এই লেভেলের মধ্যে আসলে তো এই লেভেলটাই তার লেভেল হবে আনলেভেলটা এই লেভেল দিয়ে তার লেভেল হয়ে যাবে এটা যদি একটা ক্যাটের ছবি থাকে ও ক্যাটের গ্রুপে যাবে এবং ক্যাটের গ্রুপে যাওয়ার কারণে ওর লেভেল কি ছিল কোনো এক ভাইয়ের লেভেল ছিল এই স্কোয়ারটা যদি নাম হয়ে থাকে ক্যাট ওর নামও ক্যাট হয়ে যাবে ব্যাপারটা এভাবেই কাজ করে কম্বিনেশন অফ অ্যালগোরিদমের কম্বিনেশনে কিন্তু আমরা কাজ করতে পারি সেমি সুপারভাইজ তার একটা এক্সাম্পল মোস্ট সেমি সুপারভাইজ লার্নিং মেথডস ব্লেন্ড আনসুপারভাইজড অ্যান্ড সুপারভাইজড টেকনিক মানে কম্বিনেশন অফ টু টেকনিক্স সুপারভাইজ এবং আনসুপারভাইজডের মাধ্যমে এই সেমি সুপারভাইজটা কাজ করে ফর এক্সাম্পল আ ক্লাস্টারিং অ্যালগোরিদম গ্রুপ সিমিলার আইটেমস অ্যান্ড দেন each unlabeled item is labeled based on the most common label in its cluster. Once the whole dataset is labeled by a supervised learning algorithm can be applied. আচ্ছা এখানে যেটা বলতে চাই যে এখানে যে এক্সাম্পলটা দেখলাম প্রথমে সব ম্যাক্সিমামই আনলেবেল থাকবে আর কিছু থাকবে লেভেলড তো ওই কিছু লেভেল দিয়ে আমরা বাকি সবটাকে লেভেল করব তারপর সুপারভাইজ লার্নিং এর কাজটা করব এই আর কি এই জিনিসটাই বলতেছে আসলে প্র্যাকটিক্যালি না গেলে আমরা বুঝবো না আপাতত থিওরিটিক্যাল বিষয়টা বোঝার চেষ্টা করি তারপর সেলফ সুপারভাইজ লার্নিং সেমি সুপারভাইজ আর সেলফ সুপারভাইজের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে তো আগে আমরা যাই কি জিনিস বোঝার চেষ্টা করি সেলফ
কথাতেই বোঝা যায় নিজেই হ্যাঁ সুপারভাইজড হয়। কিভাবে হয় একটু দেখি। দিস অ্যাপ্রোচ ক্রিয়েটস আ ফুললি লেভেল ডেটা সেটস ফ্রম অ্যান আনলেভেল ওয়ান। মানে আগে তো ধরেন কিছু আমাদের লেভেল ডেটা দেওয়া লাগছিল আর ম্যাক্সিমামই ছিল আনলেভেলড। আর এইখানে হচ্ছে কাজ হচ্ছে পুরোটাই আনলেভেল দেব, কিন্তু সে আউটপুটে গিয়ে দেখা যাবে লেভেলড হবে। ইন্টারেস্টিং না? কিভাবে হয় একটু দেখি। তো ওয়ান্স লেভেলড দিস, আচ্ছা শুরু থেকে আরেকবার দেখি। দিস অ্যাপ্রোচ ক্রিয়েটস আ ফুললি লেভেল ডেটা সেটস, মানে এই সেলফ সুপারভাইজ লার্নিং ফুললি লেভেল ডেটা সেট তৈরি করে ফ্রম আনলেভেল ওয়ান, মানে আনলেভেল ডেটা থেকে। ওয়ান্স লেভেলড, একবার লেভেলড হয়ে গেলে এনি সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম ক্যান বি অ্যাপ্লাইড। তারপরে সুপারভাইজ মানে কি সব লেভেল ডেটা থাকে, তারপরে আমরা সুপারভাইজ অ্যালগরিদম ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, ইউ ক্যান স্টার্ট উইথ আ ডেটা সেট অফ আনলেভেল ইমেজ and train a model to recover the original image by masking a small part of each one. কি জিনিস একটু আগেই তাহলে বুঝতে পারবো। During training, the masked image are used as input. ট্রেনিং এর সময় কি করা হয়? মাস্ক করা ইমেজকে আমরা ইনপুট করি। মনে করেন একটা বিড়ালের ছবি দিলাম, মুখটা কেটে দিলাম বা মুখটা কালো করে দিলাম, অ্যান্ড দ্য অরিজিনাল ইমেজ অ্যাক্ট অ্যাজ লেভেল। আর অরিজিনাল আমার ইমেজটা কি করবে? প্রদর্শন করবে লেভেল হিসেবে, ঠিক আছে? আচ্ছা, ট্রেনিং প্রসেস কিন্তু utility of resulting model. The trained model can be useful on its own, like repairing damaged image or removing unwanted object. However, it's often used as a starting point of a different task. মানে এই যে কাজটা, এটার আসলে আমার প্রয়োজনীয়তাটা কোথায়? যেমন ধরেন আমি একটা ছবি পাইলাম, যে ছবি দেখা গেছে যে কমপ্লিট না, কিন্তু আমরা চাচ্ছি যে সেই ছবিটা একটা আইডিয়া বের করতে, যে ছবিটা কি হতে পারে। ধরেন একটা কিছুর ছবি অর্ধেক পেলাম, পুরোটা দিয়ে আসলে কি মিন করতেছে, কি হতে পারে। আচ্ছা একটু দেখি আমরা না, দেখেন সেলফ সুপারভাইজ লার্নিং এক্সাম্পল, আমরা ইনপুট হিসেবে কিন্তু এই ছবিটা দিচ্ছি, অ্যালগরিদমকে এই ছবি দিচ্ছি, ও আউটপুট হিসেবে আমাকে এই ছবি দিচ্ছে, তাই না? খুব ইন্টারেস্টিং না? কিরকম মানে ওর ট্রেনিংটাই হবে এরকম, ওকে আনলেভেল ডেটা দেওয়া হবে, ও আস্তে আস্তে লেভেল করবে। এই যে লেভেল দিয়ে এইখানে কি হতে পারে প্রেডিক্ট করে, ওর অভিজ্ঞতার আলোকে প্রেডিক্ট করে ওই পুরো ছবিটা দিল। আমার মনে হয় আমরা বুঝতে পারতেছি কি ধরনের কাজ হচ্ছে। আচ্ছা, এক্সাম্পল অফ পেট ক্লাসিফিকেশন। Let's say you want a model to classify pet species. You can start by training an image repairing model. দেখেন আমরা ট্রেনিং করতে পারি ইমেজ রিপেয়ারিং মডেলের মাধ্যমে ইউজিং সেলফ সুপারভাইজ লার্নিং। ওয়ান্স ইটস গুড অ্যাট রিপেয়ারিং ইমেজ, যখন সে রিপেয়ার করা শিখে যাবে, গুড অবস্থানে থাকবে, ইউ ক্যান টুইক ইট টু রিকগনাইজ ডিফারেন্ট পেট স্পেসিস বেসড অন দ্য রিপেয়ার্স ইট মাস্ক। দেখেন তারপরে আমরা বিভিন্ন রকম মাস্ক দিয়ে ওকে পরীক্ষা করে দেখতে পারি যে ও আসলে রিপেয়ার করতে পারে কিনা। আচ্ছা, ফাইন টিউনিং। Finally, the model is fine-tuned on a level dataset to learn the mapping between known species and expected level. আচ্ছা, এখানে ফাইন টিউনিং এর যে বিষয়টা, আমার মডেলটা কতটা ভালোভাবে কাজ করতেছে এবং লেভেল যখন হয়ে যাচ্ছে ডেটা সেটটা, দেখেন ডেটা কিন্তু এখানে লেভেল অবস্থায় নাই। এখান থেকে কিন্তু বোঝা যায় না যে আপনি আমি হয়তো বুঝতে পারতেছি যে এটা একটা বিড়াল হতে পারে, কিন্তু মেশিন কিন্তু তার ক্যালকুলেশন করে সে বোঝে যে এটা একটা বিড়াল। তো তার ট্রেনিংটা হয় আনলেভেল ডেটার উপরে এবং সে আউটপুট হিসেবে লেভেল ডেটা দেয় আমাদেরকে। সেটা তো বিষয়, তাই না? প্রথমে কি হয় যে দিস অ্যাপ্রোচ ক্রিয়েটস ফুললি লেভেল ডেটা ফ্রম আনলেভেল ওয়ান, তার মানে আনলেভেল থেকে সে লেভেল করে।
তারপরে কি করে, সে একটা লেভেল ডেটার উপর ভিত্তিতে সুপারভাইজ লার্নিং করে। তো এইভাবে সে শিখতে পারে যে যদি তাকে আনলেভেল ডেটা দেওয়া হয়, এরকম ইনকমপ্লিট ডেটা দেওয়া হয়, ছবি দেওয়া হয় বা এরকম আরো বিষয় যদি দেওয়া হয়, তাহলে সে কমপ্লিট একটা ডেটা দিতে পারে। তো কমপ্লিটটাই আমরা লেভেল ডেটা বলছি। আচ্ছা, ক্লাসিফিকেশন ভার্সেস আনসুপারভাইজড লার্নিং, এখানে একটা ডিফারেন্স চলে আসলো কিন্তু। While self-supervised learning deals with unlabeled dataset, self-supervised কার সাথে ডিল করে, unlabeled datasets. Its uses generated labels during training. It uses কি করে, ব্যবহার করে generated labels during training, making it closer to supervised learning, মানে এটাকে একদম supervised learning এর কাছাকাছি নেওয়ার চেষ্টা করে, মানে মেকিং ইট ক্লোজার টু সুপারভাইজড লার্নিং। আচ্ছা, মানে পুরোপুরি লেভেল করার চেষ্টা করে। আনসুপারভাইজড লার্নিং টিপিক্যালি ইনভলভস টাস্ক লাইক ক্লাস্টারিং অর অ্যানোমালি ডিটেকশন, সাধারণত মানে গ্রুপ করার ক্ষেত্রে বা অ্যানোমালি মানে ভিন্নতা আইডেন্টিফাই করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ওয়াইল সেলফ সুপারভাইজড লার্নিং ফোকাসেস অন ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন, সেক্ষেত্রে সেলফ সুপারভাইজ কি করতেছে, সে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনের দিকে বেশি ফোকাস। এই হলো ক্লাসিফিকেশন ভার্সেস আনসুপারভাইজড লার্নিং এর একটা ভিন্নতা আর কি। তারপর নোটে যাই। রিমেম্বার, ট্রান্সফারিং নলেজ ফ্রম ওয়ান টাস্ক টু অ্যানাদার ইজ কল্ড ট্রান্সফার লার্নিং। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এসে গেল, মনে রাখতে হবে, ট্রান্সফারিং নলেজ ফ্রম ওয়ান টাস্ক টু অ্যানাদার ইজ কল্ড ট্রান্সফার লার্নিং। এই যে আমরা সুপারভাইজ থেকে মানে আনসুপারভাইজ থেকে সুপারভাইজে যাচ্ছি বা আনলেভেল থেকে লেভেলে যাচ্ছি তারপরে সুপারভাইজে যাচ্ছি, এটা এখানে কি ঘটতেছে, এখানে কিন্তু ট্রান্সফার লার্নিংটাই ঘটতেছে, এটা মাথায় রাখতে হবে। ট্রান্সফার লার্নিংটা কি? দিস ইজ এ বিগ ডিল ইন মেশিন লার্নিং, স্পেশালি উইথ ডিপ নিউরাল নেটওয়ার্কস, which are networks with lots of layers. We will dive deeper into the topic soon. সহজ কথা সামনে আমরা দেখব। আর একটার সাথে আরেকটা লেয়ারের যে একটা সম্পর্ক, একটা লার্নিং থেকে আরেকটা টেকনিকে যাওয়া বা একটা টেকনিকে আরেকটা টেকনিকে যাওয়া, এই যাওয়ার যে প্রসিডিওরটা, এটা একটা অবশ্যই একটা বিগ ডিল, সেই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবং একটা জিনিস মাথায় রাখলে হচ্ছে ট্রান্সফার লার্নিংটা কি। ট্রান্সফার লার্নিং হচ্ছে, রিমেম্বার, সেটা হচ্ছে মানে ট্রান্সফারিং নলেজ ফ্রম ওয়ান টাস্ক টু অ্যানাদার ইজ কল্ড ট্রান্সফার লার্নিং। যেমন ধরেন এখানে কি ঘটছে, এখানে কিন্তু খেয়াল করেন, প্রথমে সে আনলেভেল ছিল, পরে লেভেল হলো, তারপর কি করলো, সুপারভাইজ লার্নিং অ্যাপ্লাই করলো। দুইটা কিন্তু আমার এখানে অ্যালগোরিদমের ব্যাপার স্যাপার ঘটলো কিন্তু, তাই না? তো এইটাই আর কি গেল। এবার আচ্ছা, কনক্লুশন হচ্ছে, সেলফ সুপারভাইজ লার্নিং ইজ কনসিডার ইটস ওন ক্যাটাগরি ডিস্টিংক্ট ফ্রম সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ লার্নিং। মানে আবার এখানে আবার এমন যেন আমরা না মনে করি যে পুরোপুরি সেলফ সুপারভাইজ আর আনসুপারভাইজকে একসাথে করে করা না, সে অবশ্যই একক, মানে তার মধ্যে ভিন্নতা আছে সেলফ সুপারভাইজ লার্নিং এর, বাট সামটাইমস ইটস অ্যাক্টস লাইক সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ টুগেদার। এটি হলো বিষয়। রেইনফোর্সমেন্ট লার্নিং মানে অবজারভেশনের ভিত্তিতে বা সুপারভিশনের ভিত্তিতে রেইনফোর্সমেন্ট লার্নিং আর একটা ক্যাটাগরি চলে আসলো, অস্থির একটা ক্যাটাগরি, অস্থির জিনিস। এটা দেখি কি জিনিস। রেইনফোর্সমেন্ট লার্নিং বেসিক্স। Reinforcement learning is different from other types of machine learning. Here the learning system is called an agent. এই যে আমরা শিখবো, এই সিস্টেমকে বলা হয় এজেন্ট। মানে এজেন্ট হচ্ছে একটা দালাল। ধরেন এই দালাল আসলে শিখবে, ঠকে ঠকে শিখবে। আচ্ছা, দালাল কি করে? অবজার্ভস দ্য এনভায়রনমেন্ট, টেকস অ্যাকশন and receive rewards or penalties based on its action. ধরেন আমরা একটা খেলা খেলি, মনে করেন আমি আমার চোখটা বেঁধে দিলাম, আমি মনে করেন সেই দালালটা বা এজেন্টটা। তো আমাকে বলা হচ্ছে যে তুমি এখন একটা জায়গায় যাবা, এখন তুমি যাও। এখন আমি তো একটা জায়গায় যাব, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা কোন দিকে যাব আমি সেটা তো বুঝতেছি না। তো প্রথমে আমি একদিকে যাওয়া শুরু করলাম, গিয়ে দেখলাম কি আমি একটা দেয়ালে হাত দিলাম। দেওয়ালে হাত পাওয়ার পর
বা হাত দেওয়ার পর আমার হাতে একটা বাড়ি দিল, টিচার একটা বাড়ি দিল যে তুমি ভুল জায়গায় গেছো, তখন আমি ব্যথা পেলাম। আমি শিখলাম যে আমি যদি এখন ডানে যাই তাহলে আমার এই ডানে যাওয়াটা আমার জন্য ভুল হলো। তার মানে আমি কিন্তু ব্যথা পেলাম, আমাকে কিন্তু মারা হলো, তার মানে আমি একটা পয়েন্ট মাইনাস হলো আমার। তখন আমি শিখলাম যে না, আমি ডানে যাব না, আমি এখন বামে যাব। বামে গিয়ে দেখলাম যে আমি মার খাচ্ছি না, তার মানে আমি বুঝলাম যে বামের জায়গাটা সঠিক জায়গা, আমি পয়েন্ট পেলাম। পরে আমি বামে যাওয়ার পর আবার সামনে গেলাম, পরে দেখলাম যে সামনে আমি বাধা পেলাম, আমার পয়েন্ট মাইনাস হলো, আমাকে হিট করা হলো। আমি বুঝলাম যে আমি বামে গিয়ে সামনে যাব না, আমি পেছনে আসলাম বামে গিয়ে। তখন দেখা গেল আমি আবার পয়েন্ট পাচ্ছি, আমাকে মারা হলো না, মানে আমাকে হিট করা হলো না। একটা পর্যায়ে দেখা গেলো এভাবে করতে করতে শিখতে শিখতে আমি আমার সঠিক গন্তব্যস্থলে পৌঁছালাম, তখন আমি সাকসেসফুল হলাম। ঠিক এইভাবে যদি আমি চিন্তা করতে পারি, ইমাজিন করতে পারি, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারবো। ধরেন এই যে এজেন্ট, এটা হলো আমি। তো প্রথমে সে কি করলো, প্রথমে সে এক পাশে পানি এক পাশে আগুন, প্রথমে এসে বামে গেল, তার পয়েন্ট মানে এই এজেন্টের ডানে গেল। তো বা আপনি আমাদের কথা চিন্তা করেন, আমরা চিন্তা করি আমাদের বামে গেল, তো সে আগুনে গিয়ে ব্যথা পেল, আউচ, সে মাইনাস পয়েন্ট হয়ে গেল 50। তারপর সে যখন সে এক্সপিরিয়েন্স কি করলো, ব্যাড, নেক্সট টাইম অ্যাভয়েড করবে সে। তো এখন সে যখন ডানে গেল, ডানে গেলে সে দেখলো না ঠিক আছে, এটা ঠিক আছে। তো স্টেপটা কি হচ্ছে, প্রথমে অবজার্ভ করলো, সিলেক্ট অ্যাকশন ইউজিং পলিসি অনুপাতে সে অ্যাকশন নিল। অ্যাকশন নেওয়ার পরে সে কি করলো, রিওয়ার্ড পেলো, মানে মাইনাস নাকি প্লাস পেলো, যাই হোক যা পাওয়ার পরে সে আপডেট পলিসি, মানে লার্নিং স্টেপে সে পলিসি আপডেট করলো যে নেক্সট টাইম সে এই ধরনের কাজ করবে না, যে সে ডানে আগুনের দিকে যাবে না, আগুন আসলে অ্যাভয়েডেবল। এই যে তার শেখার, এই শেখাটা কন্টিনিউয়াস থাকবে এবং কন্টিনিউয়াসলি শিখতে শিখতে আগাবে, এতে করে ওর ইমপ্রুভমেন্ট হবে একসময়। লার্নিং স্ট্র্যাটেজি, দ্য এজেন্ট লার্নস টু ডিটারমাইন দ্য বেস্ট স্ট্র্যাটেজি কল্ড আ পলিসি। দেখেন, এজেন্ট লার্নস টু ডিটারমাইন বেস্ট স্ট্র্যাটেজি, মানে সে স্ট্র্যাটেজি সঠিক বেস্ট যে স্ট্র্যাটেজিটা, যে পন্থাটা, সেই স্ট্র্যাটেজিটা সে লার্ন করে, এজেন্ট লার্ন করে। এটাকে বলা হয় পলিসি টু ম্যাক্সিমাইজ রিওয়ার্ডস ওভার টাইম। আচ্ছা, আ পলিসি গাইডস দ্য এজেন্ট অন হুইচ অ্যাকশন টু চুজ ইন আ গিভেন সিচুয়েশন। এই পলিসিটা সে যে নিল, শিখে শিখে পলিসি তৈরি করলো একটা, এটা কি করে, তার বিভিন্ন সিনারিওতে, বিভিন্ন পরিস্থিতিতে তাকে গাইড করে যে এখন এই সিনারিওতে তুমি কি করবা। ও তো শিখলো অনেক, যখন ও রিয়েল ওয়ার্ল্ডে নামবে বা নতুন একটা সিনারিও আসবে, তখন এই পলিসি তাকে হেল্প করবে যে তুমি কি শিখছো সেই অনুপাতে এখন কি ডিসিশন নিবা। এইটা হচ্ছে বিষয়। এক্সাম্পল, রোবটস অ্যান্ড অ্যালফাগো। রোবটের ক্ষেত্রে এটা আমরা চিন্তা করতে পারি, রোবট এভাবে কাজ করে, যেমন মেনি রোবটস ইউজ ইন রেইনফোর্সমেন্ট লার্নিং টু লার্ন টাস্ক লাইক ওয়াকিং। ফর এক্সাম্পল, যেমন ধরেন একটা রোবট বানালাম, ও একবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পড়ে গেল। তো ওর যেহেতু ও রেইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে আগাচ্ছে, ও বুঝলো যে আমি কেন পড়ে গেলাম। দেখা গেল যে হয়তো বেশি জোরে হেঁটে হাঁটছে বা হয়তো পাটা ঠিক মতো ফেলেনি। তো যেই যে ডিরেকশনে বা যেই যে ওয়েতে ও কাজগুলো করে পড়ে গেল, সেটা ও অ্যাভয়েড করবে, কিছুটা ইমপ্রুভ করে দেখবে যে আমি আসলে এখন পড়তেছি কিনা। ও দেখা গেল এখন পড়তেছে না, তখন ওইটা ওর পলিসির মধ্যে আপডেট করলো, ওইভাবে সে হাঁটতেছে। হ্যাঁ, হঠাৎ করে একটা গর্তের মধ্যে পা পড়লো, তো পড়ে গেল ও আবার, তখন ও বুঝলো যে গর্ত যখন থাকবে তখন কিভাবে পাটা ফেলতে হবে, পলিসি আপডেট হলো। তো এভাবে করে করে ওর আপডেট হচ্ছে কিন্তু। আচ্ছা, ডিপ মাইন্ডস অ্যালফাগো প্রোগ্রাম লার্ন টু প্লে দ্য গেম of Go by analyzing millions of game and playing agent itself. It achieved success by applying the winning policy it had learned. আমি এটা শুনছি বিষয়টা, বাট আমি যেটা এক্সপ্লেন করলাম এরকমই। এখানে আলফাগো নিয়ে আমার মানে খুব ডিটেল নলেজ নাই। তো আমি যেটা বললাম রোবটের কথা, তো এটা কিন্তু ঠিক সেইভাবেই কাজ করে, কনসেপ্টটা এটাই। আচ্ছা, এবার আসেন অফলাইন লার্নিং। অফলাইন লার্নিং
মানে রেইনফোর্স লার্নিংটা গেল ডিউরিং ম্যাচেস এগেইনস্ট টপ প্লেয়ার লাইক KG AlphaGo simply applied the policy it had learned without further learning. This is known as offline learning. যেমন ধরেন যা শিখছি আমি, কারণ আমাকে এখন মঙ্গল গ্রহে পাঠাই দিলেন, আমি রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে শিখছি, আমি একজন রোবট। তো এখন আমার তো নলেজ আর নতুন করে নেওয়ার কিছু নাই, ট্রেনিং এর আর কিছু নাই, আমি যা শিখছি সেটার উপরে আমার এখন কাজগুলো করতে হবে। এখন আমার ওখানে আমি কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স গ্যাদার করব। তো তখন কি হচ্ছে, আমার অফলাইনেই কিন্তু আমার শেখাটা হচ্ছে, যা শিখে ফেলছি ওই পর্যন্তই, আর আস্তে আস্তে আমার নতুন করে ওখানে আমি শিখব। ইন সিম্পলার টার্মস reinforcement learning is about learning by taking action and getting rewards or penalties. Robots and programs like AlphaGo use this method to learn complex tasks and strategies. মানে ওই যেটা বললাম যে আমাকে শেখানো হয়েছে একভাবে, আমি অ্যাজ এ এজেন্ট আমি শিখছি এবং পলিসি তৈরি করছি এবং কন্টিনিউয়াসলি আমি এখন শিখে যাচ্ছি আমার মতো করে। খুবই ব্যাপক জিনিস কিন্তু মানে এই রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, অন্যান্য লার্নিংগুলা, মেশিন লার্নিংয়ের অন্যান্য লার্নিংগুলা কিন্তু একরকম লিমিটেশন আছে, এবার এটার কিন্তু একটা বিশাল মানে এরিয়া। আচ্ছা, এবার হচ্ছে ব্যাচ ভার্সেস অনলাইন লার্নিং, এগুলো এখন শিখবো না, পরে। তো আজকে আমাদের টপিক যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে সুপারভাইজ, আমরা আন্ডার সুপারভিশনে কি কি হতে পারে সেটা শিখলাম। সুপারভাইজ লার্নিং আছে, আনসুপারভাইজ লার্নিং আছে, মানে মেশিন লার্নিং এরই। তারপরে হলো সেমি সুপারভাইজ, সেলফ সুপারভাইজ, রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো আমরা শিখলাম। টাইপস অফ মেশিন লার্নিং সিস্টেমের মধ্যে সুপারভিশনের ভিত্তিতে যেই মেশিন লার্নিং টেকনিকগুলো বা অ্যালগোরিদমগুলো, সেগুলো আমরা শিখলাম, তাই না? ট্রেনিংটা সুপারভিশনের মধ্যে হবে আমাদের। তো কি কি হতে পারে, প্রথমে হচ্ছে সুপারভাইজ, তারপর শিখলাম আমরা আনসুপারভাইজ লার্নিং, তারপরে শিখলাম সেমি সুপারভাইজ লার্নিং, তারপরে শিখলাম সেলফ সুপারভাইজ লার্নিং, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো আমি সুপারভাইজটা কি একটু সামারাইজ করে দিই। সুপারভাইজ হচ্ছে আমরা যে ডেটাগুলো দিব সব লেভেল থাকবে। লেভেল মানে কি, নোন থাকবে, পরিচিত থাকবে, বলে দেওয়া হবে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এরকম। আর আনসুপারভাইজ লার্নিংটা কি, কোনো লেভেল থাকবে না। যেমন ধরেন ছবি দিয়ে দিচ্ছে 100, 200, 1000, কোনটা কোন গ্রুপের ছবি বা কোন নামের ছবি আমরা বলতেছি না, ও গ্রুপ করলো। আচ্ছা, তারপর হচ্ছে সেমি সুপারভাইজ কি, ম্যাক্সিমামে আনলেভেল থাকবে আর কিছু লেভেল ডেটা থাকবে। তো ওই কিছু লেভেল ডেটা দিয়ে ওই গ্রুপগুলোর নামকরণ করা হবে, এই সেমি সুপারভাইজ। আর সেলফ সুপারভাইজ সবই আনলেভেল দেওয়া হবে, ওই আনলেভেল থেকে ও লেভেল তৈরি করবে, তারপরে সুপারভাইজ লার্নিং সেখানে সে অ্যাপ্লাই করবে। এখানে একটা বিষয়, ট্রান্সফার লার্নিং এর একটা বিষয় আছে, সেটা আমরা এখানে দেখছি। আচ্ছা, আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি, একেবারে শুরু থেকে শুরু করবে, শিখবে, রিওয়ার্ড পাবে যদি ভালো করে, আর রিওয়ার্ড পাবে না যদি মানে ভুল করে। এবং এই শেখার মাধ্যমে ওর পলিসি নামে একটা বিষয় আছে, এজেন্ট ও ওর পলিসি তৈরি করবে, সেই পলিসির ভিত্তিতে ফিউচারে সে ডিসিশন নেবে। এবং সে যদি আর শেখার তার অপশন না থাকে, তখন সে অফলাইন শিখতে থাকবে, মানে তার আর নতুন করে তাকে কোনো কিছু শেখানো হচ্ছে না, সে এখন পরিস্থিতিতে পড়ে পড়ে শিখবে। তো আজকের মতো এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ আমরা বাকি যেই মেশিন লার্নিং সিস্টেমগুলোর মানে যে বিভিন্ন ক্যাটাগরি করেছি সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।